রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় নেয়ার নবম বার্ষিকী। গত 9 বছরে নিশ্চিত হয়নি কবে তারা নিজ দেশে ফিরতে পারবেন। উল্টো কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প জুড়ে চলছে অস্থিরতা আর রক্ত ঝরার গল্প। স্থানীয় বাসিন্দারা চান দ্রুত এই সমস্যার সমাধান হোক। কামরুল ইসলাম মিন্টুর প্রতিবেদনে বিস্তারিত। ওপারে মিয়ানমার, এপারে বাংলাদেশ, মাঝখানে চিরচেনা নাফনদী। এপার থেকে ওপারের দূরত্ব কেবল ৪৫ মিনিটের নদীপথ। স্থলপথে কোথাও দূরত্ব মাত্র কয়েক পা। চোখ মেললে বহু রোহিঙ্গা দেখতে পান ফেলে আসা সে ভিটে মাটি, অথচ আপন ঘরে ফিরতে পারেন না ১৩ লাখ রোহিঙ্গা, যারা সামরিক জান্তার নিপীড়নে দেশ ছেড়ে ঠাঁই নেন বাংলাদেশে। রোহিঙ্গাদের আক্ষেপ, বিশ্ববাসী তাদের কথা ভুলে যাচ্ছে, তাদের খাদ্য সহায়তা কমে গেছে, স্বদেশে ফেরানোর প্রতিশ্রুতিও দিন দিন ফিকে হয়ে আসছে। ইয়ারা যদি বর্মার মাঝে ফরেনার দিতে গেলে তাহারা রাইট হনে দিব, দিন বাদে বাজে আবার লড়াইব, ওনারা ভিডিওটা আবার ফুরিব। এই জাতি এবার টাইটেল দিয়ে জাতি, এবার আইডেন্টি দিয়ে জাতি, এবার নাম দিয়ে রোহিঙ্গা জাতি, রোহিঙ্গা মুসলিম আর কানোর বাসিন্দা এবছরের ১০০ বছরের আগর ৮০০ বছরের আগর ধর আর কানো মা বসবাস করতে কমিবা। রোহিঙ্গা সমস্যা সমাধানে কাজ করেন এমন বিশেষজ্ঞরা বলছেন, মিয়ানমার সরকার চাপে পড়ে রোহিঙ্গাদের ফেরত নেবার কথা বলে প্রতি বছর, কিন্তু আবার নানা অজুহাতে পিছিয়ে যায়। কারণ আরাকান এখনও আরাকান আর্মির নিয়ন্ত্রণে, সেখানকার পরিবেশ অশান্ত। ওইখানে আনটিল সেফ জোন ডেভেলপ করা না পর্যন্ত আমরা এখনো বলতে পারবো না যে কবে রোহিঙ্গাদের ফেরত নিয়ে যাবে। বাংলাদেশ সরকার সদিচ্ছা থাকলে হবে না, এইখানে আরাকান আর্মি বা মায়ানমারের একটা সদিচ্ছাও থাকতে হবে। এই সদিচ্ছা জায়গাটা তৈরি করার জন্য সরকার যেটা করতে পারে সেটা হচ্ছে যে কভার ডিপ্লোমেসিকে এনকারেজ করতে পারে। মিয়ানমারের জায়গা থেকে এক ধরনের অসহযোগিতা এবং মিয়ানমারের জায়গা থেকে এক ধরনের সদিচ্ছার অভাব, আন্তরিকতার অভাবের কারণে মিয়ানমারে কোনো রোহিঙ্গা ফেরত যায় না। বাংলাদেশের শরণার্থী ত্রাণ প্রত্যাবাসন কমিশনারও রোহিঙ্গা সংকট সমাধানের কোনো পথ দেখছেন না এখনই। রোহিঙ্গারা কেন আসছে? তারা তো আসছে প্রাণের ভয়ে, যান বাঁচানোর জন্য বাংলাদেশে আশ্রয় নিয়েছে। তো যেইখান থেকে এসেছে সেইখানে তো পরিস্থিতি এমন হয়নি যে তারা ফেরত গিয়ে ওখানে নিরাপদে থাকবে, সেরকম তো হয়নি। আর কক্সবাজারের সচেতন মানুষেরা জানান, দীর্ঘদিন একটি ক্যাম্পে বসতির কারণে সংঘর্ষ বাড়ছে, সৃষ্টি হচ্ছে নতুন সন্ত্রাসী গোষ্ঠী, নতুন নতুন অপরাধ সৃষ্টি হচ্ছে ক্যাম্পে। কামরুল ইসলাম মিন্টু, ৭১, কক্সবাজার। রোহিঙ্গাদের সম্মানজনক, নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক ও আঞ্চলিক ফোরামগুলোতে কূটনৈতিক চাপ তৈরির চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানালেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। সোমবার কক্সবাজারে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে সম্মেলন কক্ষে আয়োজিত গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন তিনি। পররাষ্ট্র সচিব বলেন, বিশ্বের বিভিন্ন প্রান্তে যুদ্ধ, সংঘাত ও নানা মানবিক বিপর্যয়ের মধ্যেও রোহিঙ্গা সংকটকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরা হচ্ছে। আলোচনা শেষে রোহিঙ্গা সংকট ও শরণার্থীদের জীবন চিত্র নিয়ে ফটো এক্সিবিশনের আয়োজন করা হয়। এখন চারিদিকে নানা ধরনের যে বিপর্যয় এবং যুদ্ধ সংঘাত রয়েছে, তার মধ্যে রোহিঙ্গাদের সমস্যা পৃথিবীর সবার কাছে পৌঁছে দেওয়া, আন্তর্জাতিক ফোরামে জাগরুক রাখা একটা বিরাট চ্যালেঞ্জ। আমরা কূটনৈতিকভাবে বিভিন্ন আঞ্চলিক এবং আন্তর্জাতিক ফোরামে রোহিঙ্গাদের কথা তাই বারবার বলি, রোহিঙ্গাদের যেন একটি সম্মানজনক এবং সাস্টেইনেবল, ডিগনিফাইড রিপ্যাট্রিয়েশন করা, প্রত্যাবাসন করা সম্ভব হতে পারে। সেই জন্য আমরা বিভিন্ন ধরনের কূটনৈতিক চাপ বিভিন্ন ধরনের ফোরামের মাধ্যমে তৈরি করার চেষ্টা করি। রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশ প্রথম নীতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর AKM শামসুল ইসলাম। তিনি আশা করেন দ্রুতই শান্তিপূর্ণ প্রত্যাবাসন শুরু হবে। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোহিঙ্গা বিষয়ক এক সেমিনারে তিনি এসব কথা বলেন। নূর নবী সরকারের প্রতিবেদন। ৯ বছর হলো মিয়ানমারে গণহত্যার মুখে বাস্তুচ্যুত হয়ে রোহিঙ্গাদের এদেশে আসা। এরপর থেকে কক্সবাজারের শরণার্থী শিবিরে বাস করাদের সংখ্যা ১২ লাখের বেশি। দীর্ঘ সময়ে শুরু হয়নি প্রত্যাবাসন। এরপর মিয়ানমার বলছে তারা ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে। জবাবে বাংলাদেশ সরকার জানায় সকল রোহিঙ্গাকে নিতেই হবে। So I decided
এমন বাস্তবতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে জেনোসাইড সেন্টারের আয়োজনে অনুষ্ঠিত হলো রোহিঙ্গা সংকট ও প্রত্যাবাসন চ্যালেঞ্জ নিয়ে এক সেমিনার। এতে অংশ নেন গবেষক ও কূটনীতিকরা। সেমিনারে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এ.কে.এম. শামসুল ইসলাম। তিনি জানান, বাংলাদেশ ফার্স্ট নীতিতে প্রত্যাবাসনের মাধ্যমে এই সংকটের সমাধানে কাজ করছে সরকার। নতুন সরকারের নীতি হলো বাংলাদেশ প্রথম। বহুপক্ষীয় শান্তিপূর্ণ রোহিঙ্গা প্রত্যাবাসন দ্রুতই শুরু হবে বলে আশা করছি। মিয়ানমার বলছে কয়েক লাখ ফেরত নেবে, আমরা বলছি সকল রোহিঙ্গাকেই নিতে হবে। তিনি অভিযোগ করেন, গেল ফ্যাসিস্ট রেজিমের উদাসীনতা ও লোভের কারণে এই দীর্ঘমেয়াদে ঝুঁকিতে পড়েছে বাংলাদেশ। ফ্যাসিস্ট রেজিমের ক্ষমতায় টিকে থাকা ও নোবেল পুরস্কারের লোভে রোহিঙ্গারা এদেশে ঢুকতে পেরেছে। ফ্যাসিস্ট রেজিম রোহিঙ্গা প্রত্যাবাসনে ছিল উদাসীন। এখন রোহিঙ্গাদের কারণে নানা ইস্যুতে ঝুঁকিতে বাংলাদেশ। দায়ী ফ্যাসিস্ট রেজিম। প্রতিরক্ষা উপদেষ্টা আরও জানান, সামরিক বাহিনী এই ইস্যুতে সতর্ক দৃষ্টি রাখছে। দেশের প্রয়োজনে তারা যে কোনো কাজ করতে প্রস্তুত। নূর নবী সরকার, ৭১, ঢাকা। বাংলাদেশের সাথে সম্পর্ক জোরদারের গুরুত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র, ভারত সহ বিভিন্ন দেশ। এই ধারাবাহিকতায় সরকারের বিভিন্ন মন্ত্রী প্রতিমন্ত্রীদের সাথে দ্বিপাক্ষিক নানা ইস্যুতে বৈঠক করছেন দেশগুলোর কূটনীতিকরা। সোমবার বাণিজ্যমন্ত্রীর সাথে বৈঠক শেষে ভারতীয় হাই কমিশনার বলেন, ঢাকার সাথে সম্পর্ক এগিয়ে নিতে চায় দিল্লি। আর স্থানীয় সরকার মন্ত্রী সাথে সাক্ষাতে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেসন জানান, ঢাকা ওয়াশিংটন সম্পর্ক আরো গভীর করতে চায় তার দেশ। শারমিনের রিপোর্ট। বিএনপি সরকারের ৬ মাসে বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদারে এগিয়ে আসছে বিভিন্ন দেশ। বিশেষ করে প্রতিবেশী দেশ ভারতের তৎপরতা চোখে পড়ার মতো। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর বিভিন্ন দফতরের মন্ত্রীদের সাথেও বৈঠক করেছেন দেশটির হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সোমবার বাণিজ্যমন্ত্রীর সাথে বৈঠক শেষে ভারতীয় হাইকমিশনার বলেন, দুদেশের অর্থনৈতিক সম্পর্ক এগিয়ে গেলে সেই পথে এগিয়ে যাবে রাজনীতি। তার মতে পারস্পরিক নির্ভরশীল সম্পর্কই স্থায়ী সমাধানের পথ। ইন্টারডিপেন্ডেন্সি ইজ এ পার্মানেন্ট সলিউশন। অর্থনীতি রাজনীতি থেকে আগে চলে যায়, তখন রাজনীতি ওর পেছনে পেছনে যায়। অর্থনীতি হবে লোকেদের উন্নয়নের কাজ। আর যখন লোকেরা ভাববে যে এই রিলেশন আমাদের সবার জন্য ভালো, তাহলে পলিটিক্স কম্পালশন হয়ে যাবে। তাহলে দুটোই ইম্পর্টেন্ট আছে। বাংলাদেশ ভারত ব্যবসায়িক সম্পর্ক বাড়াতে আলোচনা চলছে বলে জানান বাণিজ্যমন্ত্রী। পট পরিবর্তনের পরে দুই সরকারের তরফ থেকে বা দুই রাষ্ট্রের তরফে অনেকগুলি বিধিনিষেধ এসেছে। বাণিজ্যের পথে অনেকগুলি বিধিনিষেধ এসেছে। বাট ইভেন ডিফাইং দোজ রেস্ট্রিকশনস, গত বছর দুই দেশের মধ্যে আন্তঃদেশীয় বাণিজ্যের পরিমাণ প্রায় $13 বিলিয়ন। তার মানে ইকোনমিক কনসিডারেশন অনেক সময় অনেক কিছুকে ছাপিয়ে যায়। এদিন সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে বৈঠক করেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন। পরে সাংবাদিকদের স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র। আমাদের এখানে ওয়াটার সাপ্লাই, ওয়েস্ট ম্যানেজমেন্ট, রিনিউয়েবল এনার্জি, এই বিষয়গুলোতে আমরা নোটিশ করেছি যে তারা ইনভেস্ট করতে পারে পিপিপি মডেলে, পাবলিক পার্টনারশিপ মডেলে। তো সেই বিষয়গুলো উনি বললো যে আমরা অফিসিয়ালি নোটিশ করব, আলোচনা করব। মূলত ছিল এটা সৌজন্য সাক্ষাৎ। এর ফাঁকে আমাদের পলিসি, সরকারের পলিসি নিয়ে আলোচনা হয়েছে। তার দাবি, নানা বিষয় সরকারের কাজে সন্তুষ্ট মার্কিন যুক্তরাষ্ট্র। সাক্ষাতের ফাঁকে। শারমিন, ৭১, ঢাকা। আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা চট্টগ্রাম সহ 4 রুটে লং মার্চ নিয়ে 11 দলীয় ঐক্য কোনো শঙ্কা দেখছে না বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। সোমবার সন্ধ্যায় পুলিশ হেডকোয়ার্টার্সে আইজিপির সাথে আলাপ শেষে 11 দলীয় জোটের পক্ষ থেকে একথা জানান তিনি। এই সময় তিনি গণভোটের গণরায় বাস্তবায়নকে প্রাধান্য দিয়ে এই লং মার্চ হবে। এতে জনগণের ব্যাপক সাড়া পাচ্ছেন বলেও জানান গোলাম পরোয়ার। এই সময় পুলিশের পক্ষ থেকে নানা পরামর্শ দেওয়া হয়। আগামী ৫ সেপ্টেম্বর শাপলা চত্বর থেকে ঢাকা চট্টগ্রাম এবং ঢাকা রংপুর, ঢাকা খুলনা এবং ঢাকা সিলেট লং মার্চ অনুষ্ঠিত হবে। এর মধ্যে চট্টগ্রাম, রংপুর ও খুলনায় লং মার্চ সড়কপথে এবং সিলেটের লং মার্চ রেলপথে অনুষ্ঠিত হবে।
আমরা কোনো আশঙ্কা বোধ করছি না। আমরা যতটা ইনফরমেশন সোফার মাই নলেজ আমাদের লোকাল সংগঠন থেকে আমরা যে কানেকশন পাচ্ছি, সমস্ত জায়গায় এই লং মার্চ সফর করার জন্য মানুষ আগ্রহী এবং আকাঙ্ক্ষা নিয়ে বসে আছে। পুলিশের পক্ষ থেকে কি জানানো হয়েছে? তারা সহযোগিতা করবেন, আর আমাদের কাছে সহযোগিতা চেয়েছেন যে আমরা যেন প্রতিটি জায়গায় আমাদের সংগঠনের কর্মীদেরকেও যেন সেই প্রশাসনের সাথে একটা কপারেশন রাখতে বলি, এটা অনুরোধ করেছেন ওনারা। ফেনীর সোনারগাজীর বহুল আলোচিত নুসরাত জাহান রাফি হত্যা মামলায় 7 বছর পর বহুল প্রতীক্ষিত রায় দিয়েছে হাইকোর্ট। বরখাস্ত অধ্যক্ষ সিরাজউদ্দৌলা ও শাহাদাত হোসেন শামীমের মৃত্যুদণ্ড বহাল রেখে 4 জনকে যাবজ্জীবন এবং 10 জনকে খালাস দিয়েছে আদালত। একই সঙ্গে বিচারিক আদালতে 16 জনকে একযোগে মৃত্যুদণ্ড দেওয়ার সেই বিচারকের ফৌজদারি মামলার বিচারিক ক্ষমতা প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন মাইনুল মারুফ। 2019 সালের 6 এপ্রিল ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ছাদে জীবন্ত পুড়িয়ে দেওয়া হয় আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফিকে। অভিযোগ, অধ্যক্ষ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে যৌন নিপীড়নের মামলা তুলে নিতে অস্বীকৃতি জানালে তার শরীরে আগুন দেওয়া হয়। 4 দিন পর 10 এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান নুসরাত। এই হত্যাকাণ্ডে ক্ষোভে ফেটে পড়ে পুরো দেশ। দ্রুত তদন্ত শেষে 2019 সালের 24 অক্টোবর ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 16 আসামির সবাইকে মৃত্যুদণ্ড দেন। পরে আইন অনুযায়ী ডেথ রেফারেন্স, জেলাপিল ও আপিল শুনানির জন্য মামলাটি হাইকোর্টে আসে। দীর্ঘ শুনানি শেষে সোমবার বিচারপতি বিশ্বদেব চক্রবর্তী এবং AKM রাশিদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বিশেষ বেঞ্চ রায় ঘোষণা করেন। রায়ে অধ্যক্ষ সিরাজউদ্দৌলা ও শাহাদাত হোসেন শামীমের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়। 4 আসামির সাজা কমিয়ে করা হয় যাবজ্জীবন, আর 10 জনকে খালাস দেওয়া হয়। নুসরাতের মৃত্যুকালীন জবানবন্দিকে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে গ্রহণ করেছেন আদালত। 2 জনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন। তারা হলেন তৎকালীন মাদ্রাসার সুপার অধ্যক্ষ SM সিরাজউদ্দৌলা এবং শাহাদাত হোসেন শামীম, যার নুসরাতের পরে রাগ ছিল কারণ সে প্রেম নিবেদন করেছিল এবং নুসরাত সেটা রিফিউজ করেছিল। বাকি মৃত্যুদণ্ডপ্রাপ্ত 4 জনকে মৃত্যুদণ্ড থেকে কমিয়ে তাদের সাজা যাবজ্জীবন করা হয়েছে। 10 জনকে আদালত বেকসুর খালাস দিয়েছেন, যাদের বিরুদ্ধে কোনো সাক্ষ্য প্রমাণ আপিল হাইকোর্টের দৃষ্টিতে পাওয়া যায়নি। রায়ে আরেকটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ এসেছে। 16 জনকে একযোগে মৃত্যুদণ্ড দেয়াকে বাড়াবাড়ি উল্লেখ করে সেই রায় দেওয়া ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদের বিচারিক ক্ষমতা প্রত্যাহারের নির্দেশ দেয় উচ্চ আদালত। এবং মামুনুর রশিদ সম্পর্কে আদালত তার পর্যবেক্ষণে বলেছেন, এই ধরনের সেন্টেন্সিংটাকে বলেছেন মাইন্ডলেস সেন্টেন্সিং, অর্থাৎ আদালত যিনি বিচার করবেন তিনি যে ধরনের বিচারিক মন অ্যাপ্লাই করতে হয় এই মামলার দণ্ড দেওয়ার ক্ষেত্রে, সেক্ষেত্রে তিনি সেটি করতে ব্যর্থ হয়েছেন বলে আদালত পর্যবেক্ষণে বলেছেন। এবং আদালত এও বলেছেন যে তাকে এই ধরনের দায়রা অর্থাৎ ফৌজদারি মামলার বিচার এবং সেন্টেন্সিং থেকে বিরত রাখার জন্য আইন, বিচার এবং সংসদীয় বিষয়ক মন্ত্রণালয়কে নির্দেশনা পর্যন্ত প্রদান করেছেন। অন্যদিকে আসামিপক্ষের দাবি, সিসিটিভির গুরুত্বপূর্ণ ফুটেজ গায়েব হয়ে যাওয়ায় ঘটনার রহস্য এখনো উন্মোচিত হয়নি, তাই তারা এ রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন। আমার আসামি ছিল 3 জন। ওই প্রেমিসেসে একটা সিসিটিভি ক্যামেরা ছিল। এই সিসিটিভি ক্যামেরার ছবি আজও সেখানে আছে। 6 বছর আগেও সেখানে সিসিটিভি ক্যামেরা ছিল, কিন্তু প্রসিকিউশন পক্ষ কিংবা ইনভেস্টিগেটিং অফিসার ওই সিসিটিভি ক্যামেরাটাও সিজ করে নাই, সিসিটিভি ক্যামেরাটাকে আদালতের সামনে উপস্থাপন করে নাই। আমার আসামিদের মধ্যে 3 জন একুইটাল রয়েছেন আর 1 জনের ডেথ বহাল আছে, মানে আপনার শাহাদাত হোসেন শামীম। নুসরাত হত্যা মামলার 16 আসামি বর্তমানে কারাগারে রয়েছেন। হাইকোর্টের নির্দেশে যাবজ্জীবন পাওয়া 4 আসামিকে কন্ডেম সেল থেকে দ্রুত সাধারণ কারাগারে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। মাইনুল মারুফ, 71, ঢাকা। ফৌজদারি অপরাধ তদন্ত ও কার্যক্রম পরিচালনার ক্ষমতা পাচ্ছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন APBN। এজন্য আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইন 2026-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার সচিবালয়ের প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বিদ্যমান আইন অনুযায়ী অভিযান চালিয়ে গ্রেফতারের পর অপরাধীকে থানায় স্থানান্তর করতেন APBN সদস্যরা। খসড়া আইন অনুযায়ী পুলিশ বাহিনীর অধীনে এই ব্যাটালিয়ন পুলিশের একজন অতিরিক্ত মহাপরিদর্শকের নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধানে পরিচালিত হবে। সংস্থাটির জননিরাপত্তা রক্ষা, VIP ব্যক্তিদের নিরাপত্তা,
সন্ত্রাস, মাদক, মানব পাচার, ধর্ষণ ও মানবতা বিরোধী কাজে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। একই সাথে এই আইন অনুযায়ী অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করবে এই ব্যাটালিয়ন। রংপুরে 4 হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতারের দাবিতে দ্বিতীয় দিনে উত্তাল মহানগর। হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে রংপুর মহানগর নাগরিক কমিটি। সোমবার বিকেলে রংপুর প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, মর্মান্তিক ঘটনার সাথে শুধু 2 জন নয়, অনেকেই জড়িত থাকতে পারে। তাই ঘটনার সত্যতা নিশ্চিত ও প্রকৃত অপরাধীদের গ্রেফতারের দাবি জানান তারা। আর দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। এদিকে সকালে একই দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও শোক র্যালি করেছে রংপুর জিলা স্কুলের শিক্ষার্থীরা। বিশেষ চাহিদা সম্পন্ন উদ্যোক্তাদের প্রতিভা ও সাফল্য তুলে ধরতে গুলশানের একটি হোটেলে হয়ে গেল উদ্যোক্তা মেলা 2026। ইস্টার্ন ব্যাংকের উইমেন ব্যাংকিং বিভাগ ও সুবর্ণ নাগরিক ফাউন্ডেশন এই আয়োজন করে। মেলায় বিশেষ চাহিদা সম্পন্ন উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনের পাশাপাশি প্রতিকূলতায় এগিয়ে যাওয়ার গল্প তুলে ধরা হয়। আয়োজকরা জানান, সুযোগ ও সহযোগিতা পেলে বিশেষ চাহিদা সম্পন্নরাও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। অনুষ্ঠানে উদ্যোক্তাদের প্রয়োজনীয় সহযোগিতা প্রাপ্তি নিশ্চিতের উপর গুরুত্ব দেওয়া হয়। এরকম অনেক মানুষ সাফার করছে, তাদের পাশে যদি একজন মানুষ যারা সক্ষম দাঁড়ায়, তাহলে এইভাবে আমরা অনেক সুন্দর একটি ওয়ার্ল্ড ক্রিয়েট করতে পারবো। আমরা বিশেষভাবে সক্ষম ব্যক্তি, হ্যাঁ, তা আমাদেরকে যদি সুযোগ এবং সুবিধা দেয়া হয়, তাহলে কিন্তু আমরা যারা বিশেষভাবে সক্ষম আছি, তাহলে আমরা কিন্তু দেশ গঠনে আমরা ভূমিকা রাখতে পারি। এই এক্সপোজার যদি না থাকে, একটা গ্রামে গঞ্জে তারা এই কন্ট্যাক্টসগুলো পায় না, তারা এই পরিচিতিগুলো পায় না। সো এই ধরনের প্রোগ্রাম অনেক বেশি দরকার। আজকের এই অনুষ্ঠানে আগমনের আমাদের মেইন উদ্দেশ্যটা হলো যে নারী উদ্যোক্তা যারা আছেন, ফিজিক্যালি ডিসেবল যারা আছেন, তাদেরকে যাতে সাহায্য এবং সহযোগিতা করা যায় এবং তাদেরকে যেন আরো উৎসাহ দেওয়া যায়, সেটার জন্য আমাদের এই উদ্যোগ। চট্টগ্রামের আবাসিক ভবনের অনুমোদন নিয়ে করা হয়েছে বহু হাসপাতাল পরিচালিত হচ্ছে নকশা বহির্ভূতভাবে। একই রকম অনিয়ম রয়েছে কিছু স্কুলেও। নিয়ম বহির্ভূতভাবে পরিচালিত এরকম কিছু প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে চট্টগ্রাম উন্নয়ন সিটি কর্পোরেশন সিডিএ অভিযানে ধরা পড়েছে আরও নানান অসঙ্গতি। এসব অনিয়ম দূর করতে প্রতিষ্ঠানগুলোকে দেওয়া হয়েছে 1 মাসের সময়। বাবুল পালের ক্যামেরায় আরও জানাচ্ছেন রাজীব বড়ুয়া। আবাসিক ভবনের অনুমোদন নিয়ে হাসপাতাল, পার্কিংয়ের জায়গায় ক্যান্টিন ও ওষুধের দোকান, নেই বিকল্প অগ্নি নিরাপত্তা নির্গমন ব্যবস্থাও। এভাবেই চলছে বেসরকারি হাসপাতাল ল্যান্ডসেট। সিডিএর অভিযানে এসব অসঙ্গতি ধরা পড়েছে ল্যান্ডসেট সহ কয়েকটি বেসরকারি হাসপাতাল ও রোগ নির্ণয় কেন্দ্রে। সেই সাথে আবাসিক ভবনের অনুমোদন নিয়ে চলছে স্কুলও। এসব প্রতিষ্ঠানে নকশা ও বিধিবিধান মানার বিষয়ে দেয়া হয়েছে 1 মাসের সময়। যেহেতু আপনার ভবন আবাসিক, আপনি কম সময়ের ভিতরে এখানে যে হাসপাতালের জন্য আপনি জায়গা করে দিয়েছেন, তাদেরকে এখান থেকে সরানোর জন্য আপনি নির্দেশ দিবেন। অভিযুক্তরা বলেন, আগে সিডিএ থেকে সাময়িকভাবে ব্যবহারের অনুমতি নেওয়া হয়েছিল। এখন যেসব অসঙ্গতি রয়েছে সেগুলো দ্রুত দূর করার চেষ্টা করা হবে। পর্যাপ্ত পরিমাণে পার্কিং নাই, কিন্তু আমার পার্কিং তো আছে। হসপিটালে তো আমার রোগী অ্যাম্বুলেন্স তো ঢুকতেছে, অ্যাম্বুলেন্সটা বাইর হচ্ছে। অতীতের বিরোধিতার কারণে, বিভিন্ন কারণে আমরা চাপিয়েছিলাম, মালিকও জানে যে আমরা এগুলো ভেঙে পার্কিং, কিন্তু সম্ভব হয় নাই। আমরা নিশ্চয়ই বাড়িওয়ালার সাথে আলাপ করার চেষ্টা করব এবং ওনার কাছ থেকে জানার চেষ্টা করব যে এটা আসলে কোন স্টেটে আছে। এ নিয়ে নাগরিকরা বলছেন, এই ধরনের অভিযান নিয়মিত হওয়া দরকার। নির্দিষ্ট স্থানে পার্কিং করা, এটা তো নিয়ম, মানে এটার জন্য তো জঞ্জাট বেশি হচ্ছে। হসপিটাল একটা হয়ে গেছে, নামে বেনামে কোনো ধরনের তার অনুমোদন নাই, জ্ঞানে এগুলো আমাদের বন্ধ করতে হবে। নগরীতে নকশা বহির্ভূত ও বিধি বহির্ভূত স্থাপনা নিয়ে দীর্ঘদিনের অভিযোগ রয়েছে। বিশেষ করে হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান ও বাণিজ্যিক ভবনে পার্কিং ও অগ্নি নিরাপত্তার বিষয়টি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন নগর পরিকল্পনাবিদরা। জনবল কাঠামোটাকে পুনর্গঠন করতে হবে। পুনর্গঠন করতে যদি পারে, তাহলে আমার মনে হয় সিডিএর উপরে যে সমস্ত ম্যান্ডেটগুলি দেওয়া হয়েছে, সেই ম্যান্ডেটগুলির ব্যাপারে তারা
আরও অনেক বেশি যত্নবান হতে পারবে। 1 মাসের সময়সীমা শেষে এসব প্রতিষ্ঠানে ফের পরিদর্শনের কথা জানিয়েছে সিডিএ। রাজীব বড়ুয়া, 71, চট্টগ্রাম। দর্শক, চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ এবং অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল।